এগ্রোকেমিক্যাল সেক্টরের লিডার কোম্পানি পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,594 টাকা 10 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 70,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 39.89 হচ্ছে পিই রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 4,804 টাকা 5 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং আমরা কোম্পানিটার যদি 52 উইক লো দেখি তাহলে কত আছে 3220 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে হচ্ছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 32% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 34% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 34% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 247% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3.5 গুণের কিন্তু প্রায় কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 6,142% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2011-এ, তার এই 2011 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 6,142% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। ছিল কত? 518 কোটি। তারপরে সেটা গ্রো করে 681, 883, 1157, 1613 পরপর গ্রো করছে। তারপরে 1911, 2272, 2605 পরপর গ্রো করছে। তারপরে হচ্ছে 5327, তারপরে সেটা আবার গ্রো করে 6105। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু গ্রো করছে কোম্পানিটা। তারপরে 6105-এর পরে 7183, তারপরে হচ্ছে 8716। তাহলে আমরা দেখে কি বুঝতে পারছি? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 8,716 কোটির রেঞ্জে। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটা হচ্ছে বড়োইংয়ে। তো দেখি বড়োইংয়ের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম লং টার্ম বড়োইংয়ে। প্রথমে ছিল 85, তারপরে 50, 17, 122, 83, 46, 10, 399, 257, 170। 170-এর পরে সেটা আবার হয়ে গেল 0। তারপরে এখন রয়েছে 62 কোটির রেঞ্জে রয়েছে।
তো মোটামুটিভাবে লং টার্ম বোরিং কিছুটা কমই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো লং টার্ম বোরিং কি থাকা ভালো না খারাপ? যদি বলেন এক কথায় খারাপ। তার কারণটা কি? কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে সক্ষম কিনা। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 102, 36, 65, 2, 0, 0, 0, 108, 70, 98। 98-এর পরে আমরা পাচ্ছি কত? 0 পাচ্ছি, তারপরে হচ্ছে 66 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং হচ্ছে 62 কোটির রেঞ্জে, আর শর্ট টার্ম বোরিং রয়েছে 66 কোটির রেঞ্জে। তো কোম্পানিটার এবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। 16, 44, 34, 56, 133, 131, 89, 134, 1476। 1476-এর পরে আমরা পাচ্ছি কত? 1410, 2243, 2704। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি। কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই আছে 2704 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং তো ন্যাচারাল ব্যাপার, জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং কমই রয়েছে 66 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিংও কম রয়েছে 62 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার রিজার্ভটা মোটামুটি অনেকটাই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি 8716 কোটির রেঞ্জে। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। দেখি প্রফিট অ্যান্ড লসের অবস্থান কী রকম রয়েছে। তো আগে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে দেখে নিই। ডেটা পাচ্ছি হচ্ছে 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখি নেট প্রফিটের অবস্থান কী রকম। 97 কোটি, তারপরে সেটা গ্রো হয়ে 188, 246, 312, 459 পরপর কিন্তু গ্রো করলো। তারপরে একটা আবার ডাউন পারফরমেন্স করে কত হলো? 368। তারপরে সেটা আবার গ্রো করে 410, 457, 738, 844 পরপর কিন্তু গ্রো করলো। 844-এর পরে সেটা আবার গ্রো করে 1230, 1682 পরপর গ্রো করলো। 1682-র পরে হচ্ছে 1747। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। তো শুধু এই বছরটা একটা একটুখানি ডাউন পারফরমেন্স করেছে, নাহলে কিন্তু ওভারঅল আমরা যদি দেখি নেট প্রফিটের মধ্যে কিন্তু কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস হচ্ছে গ্রোথ পেয়েছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস হচ্ছে গ্রোথও পেয়েছি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে? তো সঠিকভাবে লং টার্ম বোরিংকে ইউটিলাইজ করছে বলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, এটুখানি আমরা বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাই শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখি কার কী অবস্থান রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 46.09%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 18.76%। DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 25.84%। গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.15%। পাবলিক রয়েছে 9.14%। আর আদার্স না থাকার মতন 0.01%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 46%-এর মতন, FIS আছে অ্যাপ্রক্স 19%-এর কাছাকাছি, DIS আছে 26%-এর কাছাকাছি, আর গভর্নমেন্ট না থাকার মতন 0.15%, আর পাবলিক রয়েছে 9%-এর কিছু বেশি, আর আদার্স রয়েছে না থাকার মতন 0.01%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে PI ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানিটা কিন্তু এগ্রোকেমিক্যাল সেক্টরের অন্যতম কোম্পানি। তো লেখাই আছে PI ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইজ আ লিডিং প্লেয়ার ইন দ্য এগ্রোকেমিক্যালস
তো দেখতেই পাচ্ছেন এগ্রোকেমিক্যাল সেক্টরে কিন্তু কোম্পানিটা লিডার কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটা কিন্তু ডোমেস্টিক মার্কেট এবং এক্সপোর্টও করছে কোম্পানিটা। তো ডোমেস্টিক মার্কেট এবং এক্সপোর্ট মার্কেটের উপরে কিন্তু কাজ করছে এগ্রোকেমিক্যাল সেক্টরের উপরে। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে অ্যাপ্রক্স 70,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি। জাস্ট মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পা রেখেছে, তো সেই রকম একটা কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবেও আপনারা কনসিডার করতে পারেন। তো মিড ক্যাপ থেকে যেহেতু লার্জ ক্যাপে পা রেখেছে, তো সেই কারণে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারেন। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24.0%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 21.1%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE, এইটুখানি কিন্তু মাথায় রাখবে। তো আমরা যদি পিয়ার সেগমেন্টে যাই, তো পিয়ার সেগমেন্টে দেখতে পাচ্ছেন এগ্রোকেমিক্যাল সেক্টরে কিন্তু লিডার কোম্পানি ওখানে তো লেখাই রয়েছে, আর এখানেও দেখতে পাচ্ছেন এগ্রোকেমিক্যাল সেক্টরের লিডার কোম্পানি হচ্ছে PI ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইটুখানি কিন্তু মাথায় রাখবে। তো ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে PI ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে ওভারঅল ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে আমরা এইটুখানি বলতে পারি যে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।